মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতাকে রাতের অন্ধকারে নিখুঁত সামরিক অভিযানে হত্যা করা হয়েছে। শুধু একটি দেশের নেতৃত্ব নয়, কেঁপে উঠেছে পুরো বিশ্ব রাজনীতি। তেহরানের আকাশে ভেসে উঠেছে যুদ্ধের ধোঁয়া, পারস্য উপসাগরে থমকে গেছে তেলের জাহাজ, আর ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত শুরু হয়েছে কূটনৈতিক দাবা খেলা। কিন্তু এই মুহূর্ত কি হঠাৎ করে এসেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে 4 দশকের রক্তাক্ত ইতিহাস, গোপন সামরিক চুক্তি, পারমাণবিক উত্তেজনা আর ছায়াযুদ্ধের গল্প? এই যুদ্ধের ফলে কি সমাধান হতে চলেছে? আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে জানা যাক। আয়াতুল্লাহ আলী খামেনাই ছিলেন ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার, দেশটির সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব, যিনি 1989 থেকে 2026 পর্যন্ত প্রায় 37 বছর ধরে এই স্থানে ছিলেন। তার জন্ম 1939 সালে ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে হয়েছিল এবং তিনি শিয়া ইসলামিক শিক্ষা নেন কুম শহরে। তিনি কিন্তু জন্মগতভাবে কখনো দেশের সর্বোচ্চ নেতা হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, বরং শুরু করেছিলেন ইরানের মধ্যশাসক সিস্টেমের বিরুদ্ধে ধর্মীয় আন্দোলনে অংশ নিয়ে। 1979 সালে ইসলামিক বিপ্লবের সময় তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন এবং বিপ্লবের পরই দেশটিতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। খামেনাই 1981 থেকে 1989 পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি দেশকে যুদ্ধকালীন অবস্থায় নেতৃত্ব দেন এবং বিপ্লব পরবর্তী রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা নেন। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনি মারা যান। তারপর ইরানীয় অ্যাসেম্বলি অব এক্সপার্টস, উচ্চ স্তরের ধর্মীয় পণ্ডিতদের একটি প্রতিষ্ঠান, খামেনাইকে সুপ্রিম লিডার বা রাহাবার হিসেবে মনোনীত করে। এমনকি তিনি তখন সেই পদবি নেওয়ার জন্য ঐতিহ্যগত ধর্মীয় যোগ্যতাও সম্পূর্ণ করেননি। পরে সংবিধানের সংশোধনী এনে এমন একটি দলিল তৈরি করা হয় যাতে তিনি এই পদে বসতে পারেন, এবং সেই থেকেই তিনি ইরানের সর্বোচ্চ নেতা হন। ইরানে যদিও সভাপতি ও সংসদ থাকে, বাস্তবে সবচেয়ে বেশি ক্ষমতা সুপ্রিম লিডারের হাতে থাকে। তিনি নিয়ন্ত্রণ করতেন ইরানের সামরিক বাহিনী, যাকে আইআরজিসি বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, যার মাধ্যমে দেশটির নিরাপত্তা ও শাসন প্রণালী পরিচালিত হতো। দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নীতি, যার মধ্যে বিদেশ নীতি, প্রতিরক্ষা ও স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত অন্যতম। ন্যাশনাল মিডিয়া, বিচার ব্যবস্থা ও গোয়েন্দা সংস্থার নিয়োগ ও নিয়ন্ত্রণও মূলত তার হাতেই ছিল। এইসবের কারণে তিনি প্রেসিডেন্ট বা সংসদের চেয়ে বেশি শক্তিশালী ছিলেন। বাস্তবে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি ছিলেন। খামেনির নেতৃত্বের সময় ইরান একাধারে একটি কঠোর বিরোধী কেউ হিসেবে আবির্ভূত হয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তিনি আন্তর্জাতিক নীতি, সামরিক দ্বন্দ্ব ও সম্পর্কগুলোকে রিঅ্যাসিস্ট্যান্ট অ্যাক্সিস বা প্রতিরোধ অক্ষ নামে পরিচিত জোটের মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করেন, যাতে ইরানের সহযোগী সংগঠনগুলো যেমন হিজবুল্লাহ, হুতি বিদ্রোহীরা এবং অন্যান্য অঞ্চলের শিয়া গোষ্ঠীগুলির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তার শাসনকালে ইরান বারবার পশ্চিমা বিশ্ব প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতমুখী অবস্থান নিয়েছে। তিনি নানান সময় কূটনৈতিক নিয়ন্ত্রণ, ঘন ঘন নিষেধাজ্ঞা ও বৈশ্বিক চাপের মুখে পড়েছেন। রাষ্ট্রের ভেতরে তার সময়কাল বেশ বিতর্কিত ছিল। বহুবার ব্যাপক বিক্ষোভ, গণঅবকলন ও ধর্মীয় বিরোধ সৃষ্টি হয়েছে। বিশেষ করে 2009 সালের গ্রিন মুভমেন্ট প্রতিবাদ, যখন নির্বাচনী ফলাফলে আপত্তি তুলে লাখ লাখ মানুষ ঘরোয়া ও রাজনৈতিক সংস্কারের দাবি জানায়। 2022 সালে ওমেন লাইফ ফ্রিডম আন্দোলন, যা নারীর অধিকার ও অর্থনৈতিক রাজনৈতিক সংস্কারের দাবিতে শুরু হয়েছিল। এইসব আন্দোলনগুলোকে ইরান সরকার কঠোরভাবে দমন করেছে, প্রায়শই নিরাপত্তা বাহিনীর সহিংসতার মাধ্যমে। এই কারণে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে তার শাসন ব্যবস্থা ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী 28 ফেব্রুয়ারি তিনি একটি যৌথ মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন। এই খবর আন্তর্জাতিক ও দেশীয়ভাবে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। তার মৃত্যুর পর ইরানে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয় এবং অস্থায়ী নেতৃত্ব কাউন্সিল ও সম্ভাব্য উত্তরাধিকারের নাম ঘন ঘন সংবাদে উঠে এসেছে। কিন্তু কেন তিনি মরলেন? মধ্যপ্রাচ্যে গত 1 দশক ধরে উত্তেজনা ক্রমাগত বাড়ছিল। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে সরাসরি যুদ্ধ না হলেও ছায়াযুদ্ধ চলছিল নিরবিচ্ছিন্নভাবে। প্রথমত পারমাণবিক ইস্যু ছিল এই উত্তেজনা কেন্দ্রবিন্দু। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের কাছে অস্বস্তিগত হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। নিষেধাজ্ঞা একের পর এক কঠোর হয়েছে, কূটনৈতিক আলোচনার চেষ্টাও হয়েছে, কিন্তু অবিশ্বাস এত গভীর ছিল যে স্থায়ী সমাধান হয়নি। ইসরায়েল বারবার জানিয়েছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। দ্বিতীয়ত, ইরানের আঞ্চলিক প্রভাব ছিল আরেকটা বড় কারণ। হিজবুল্লাহ, ইরানের শিয়া মিলিশিয়া, হৌতিস, এইসব গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। এই নেটওয়ার্ককে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি তাদের স্বার্থবিরোধী বলেই দেখেছে। বছরের পর বছর ধরে চলেছে শ্যাডো ওয়ার, গোপন হামলা, সাইবার আক্রমণ, ড্রোন হামলা, লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড। ইসরায়েল অভিযুক্ত হয়েছে ইরানি বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের টার্গেট করার জন্য। অন্যদিকে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েল বিরুদ্ধে বার্তা পাঠিয়েছে। একটি রাষ্ট্রের বর্তমান সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলা মানে শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং আন্তর্জাতিক আইন, কূটনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত। ইরানীয় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলাকে শুধু ব্যক্তিগত হত্যা বলে দেখছে না। তারা বলেছেন এটা একটা খুব বিপজ্জনক লাল রেখা পেরানো হয়েছে এবং এটার জবাব দেওয়া ছাড়া বিকল্প নেই।
এই পথে ইরান তৎক্ষণাৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সেনা ঘাঁটিগুলোর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার ফলে উত্তেজনা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ইস্যু এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির সংকটের মুখে ফেলেছে। আইআরজিসি এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী প্রতিশোধকে রাষ্ট্রীয় কর্তব্য হিসেবে ঘোষণা করেছে এবং লড়াই অব্যাহত থাকার সংকেত দিয়েছে। ইরানের বিরুদ্ধে বা সমর্থক ধরনের বড় বড় প্রতিবাদ ইতিমধ্যেই বিভিন্ন দেশে দেখা দিয়েছে। পাকিস্তানের করাচি ও অন্যান্য শহরে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ হয়েছে, যেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় 10-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ভারত, বিশেষ করে কাশ্মীর ও উত্তরপ্রদেশে এমনভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে যে লোকজন রাজপথে নেমে যাচ্ছেন এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদ করছেন। ইরাক, লেবানন, ইয়েমেন সমর্থক গোষ্ঠীগুলো শোক ও সমবেদনা প্রকাশ করছে। এইসবই শুধু প্রথাগত বিক্ষোভ নয়, কিছু জায়গায় সহিংসতা পর্যন্ত পৌঁছেছে, যেখানে নিহত ও আহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেখানকার নিরাপত্তা পরিস্থিতিও জটিল হচ্ছে। তথ্য অনুযায়ী খামেনি ও তার সঙ্গে কয়েকজন শীর্ষ কর্মকর্তা এই হামলায় নিহত হয়েছেন। এতে শাসনতন্ত্রের কেন্দ্রীয় শর্তকু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবিধানের ধারা অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয় 88 সদস্য বিশিষ্ট অ্যাসেম্বলি অব এক্সপার্টসের মাধ্যমে, যার প্রধান দানধর্মীয় নেতা নির্বাচন করেন। খামেনির মৃত্যুর পরে দ্রুত 3 সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী নেতৃত্ব কাউন্সিল গঠন করা হয়েছে, যাতে ইরানের প্রেসিডেন্ট, বিচার ব্যবস্থার প্রধান ও গুরুতর ধর্মীয় ব্যক্তিত্বরা রয়েছেন। এই কাউন্সিল দেশের প্রশাসনিক নিয়ন্ত্রণ সামলাচ্ছেন যতক্ষণ না নতুন সবচেয়ে ধর্মীয় নেতা নির্বাচিত হচ্ছে। ইরান সরাসরি নিয়ন্ত্রণ করে না বৈশ্বিক রাজনীতি, কিন্তু ভৌগোলিকভাবে প্রভাবশালী অবস্থানে আছে স্ট্রেট অফ হরমুজের উপর। এটি পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে তেল রপ্তানির প্রধান জলপথ। বিশ্বের প্রায় 1/5 সমুদ্রপথে পরিবাহিত তেল এই সংকীর্ণ প্রণালী দিয়ে যায়। এই অঞ্চলে অস্থিতিশীলতা মানে বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক ধাক্কা। ইরান বর্তমানে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করেছে, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বাড়িয়েছে, যে কোনো জাহাজ চলাচল সীমিত করেছে। তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেলের দাম বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রাস্ফীতি বাড়বে। জ্বালানি নির্ভর অর্থনীতিতে পরিবহন, খাদ্যদ্রব্য, শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই খরচ বেড়ে যাবে। বৈশ্বিক শেয়ার বাজার অস্থির হয়ে উঠেছে। বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছে, যেমন সোনা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়েছে। একদিকে তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগী, অন্যদিকে তারা ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ চায় না, কারণ ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি অত্যন্ত বেশি। গত কয়েক বছরে উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করেছিল, কিন্তু নতুন সংঘাত পরিস্থিতিকে আবার ভাবতে বাধ্য করেছে। তাহলে কি আমরা বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছি? আমার মনে হয় না। তার কারণ হলো বড় শক্তিগুলো ইউনাইটেড স্টেটস, ইসরায়েল, ইরান সবাই জানে পূর্ণমাত্রা যুদ্ধের অর্থ ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক ক্ষতি। তেলের পথ, বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে বড় ধাক্কা লাগবে, যা কোনো পক্ষই দীর্ঘমেয়াদে চাইবে না। অতীতে বহুবার মধ্যপ্রাচ্যে বড় উত্তেজনা হয়েছে, কিন্তু তা প্রক্সি যুদ্ধ বা সীমিত হামলায় থেমেছে। আপনার মতামত এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি সৌরাশিস, দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে।